পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে নিহত আইডিএফ সৈন্যদের ভয়াবহ ভিডিও প্রকাশ। এবারে জানিয়ে দিব আমেরিকার যুদ্ধ ইরানের মাথায় রাজমুকুট পরালো। এবারে থাকছে নিজের দেশও ফিরতে পারবে না ইরানি প্রতিনিধি দলকে ডোনাল্ড ট্রাম্পের হুমকি। সব শেষে জানিয়ে দিব হামলা হলে ন্যাটোকে বিধ্বংসী জবাব দেবে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যেতে হবে জেনেও কেন মরছে হিজবুল্লাহর এক ভিডিওতে কাঁপছে ইসরায়েল। একটি ভিডিও, কয়েকটি ছবি আর একটি প্রশ্ন। যদি এমনিতেই চলে যাবে তাহলে শেষজন হয়ে কেন মরছে? হিজবুল্লাহ এই বার্তাটা ছেড়ে দিল ঠিক সেই মুহূর্তে যখন ইসরায়েলি মিডিয়া নিজেই লেবাননের যুদ্ধক্ষেত্রকে বলছে বিপর্যয়। যখন একদিনে 4 জন সেনা মারা গেছেন, একজন ব্যাটালিয়ন কমান্ডার নিহত হয়েছেন, আরো 5 জন আহত। বুলেট দিয়ে নয়, একটি প্রশ্ন দিয়ে ইসরায়েলের বুকে ছুরি বসিয়ে দিল হিজবুল্লাহ। আর এই পুরো ঘটনার পেছনে যে শক্তি দাঁড়িয়ে আছে নীরবে, কৌশলী ও দৃশ্যভাবে, তার নাম ইরান। মনস্তাত্ত্বিক যুদ্ধ, অস্ত্রের চেয়ে ধারালো। যুদ্ধে শুধু গুলি চলে না, মাথাও চলে। হিজবুল্লাহর এই ভিডিওটা কোনো সাধারণ প্রচারণা নয়, এটি সুনির্দিষ্ট লক্ষ্যে ছোড়া একটি মনস্তাত্ত্বিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ইসরায়েলি সমাজের ভেতরে প্রশ্ন তোলা, সন্দেহ ঢোকানো, মনোবল ভাঙা। বার্তাটা সরল কিন্তু ভয়ঙ্কর কার্যকর। ইসরায়েলি সরকার নিজেই স্বীকার করেছে লেবানন থেকে সরে আসার কথা। আমেরিকার সঙ্গে ইরানের চুক্তিতে লেবানন ফ্রন্টে যুদ্ধবিরতির কথা আছে। তাহলে ইসরায়েলি সেনারা এখনো কেন মাটি আঁকড়ে আছে? কার জন্য মরছেন? এই প্রশ্নটা যখন একজন ইসরায়েলি মা করেন, যখন একজন সৈনিকের বাবা করেন, তখন সেটা আর শুধু প্রশ্ন থাকে না, সেটা রাজনৈতিক চাপ হয়ে ওঠে। নেতানিয়াহুর উপর চাপ। হিজবুল্লাহ জানে এই খেলা, আর এই খেলা শিখিয়েছে ইরান। একদিনে 5 সেনা, ইসরায়েলি মিডিয়া বলছে বিপর্যয়। কাফার তেবনি, দক্ষিণ লেবানন। হিজবুল্লাহ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বা বিস্ফোরকবাহী ড্রোন সরাসরি আঘাত করলো একটি ইসরায়েলি ট্যাঙ্কে। 4 জন নিহত, তাদের মধ্যে 52তম ব্যাটালিয়নের কমান্ডার, যিনি মাত্র কয়েকদিন আগে দায়িত্ব নিয়েছিলেন। একটি ব্যাটালিয়নের কমান্ডার মাঠে মারা যাওয়া সাধারণ ক্ষতি নয়, এটি সামরিক নেতৃত্বে আঘাত, এটি মনোবলে আঘাত। ইসরায়েলি সেনাবাহিনীর তদন্তে নিশ্চিত হয়েছে ঘটনাটা কোনো কারিগরি ত্রুটি নয়, সরাসরি হিজবুল্লাহর নির্ভুল হামলা। কয়েক ঘন্টার মধ্যে আবার হামলা, এবার ড্রোন, আরো 5 জন আহত, একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি মিডিয়া সেই দিনটিকে বর্ণনা করেছে একটি মাত্র শব্দে, বিপর্যয়। ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কয়েক মাস পার হতে না হতেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নাটকীয় ও অভাবনীয় পরিবর্তন দৃশ্যমান হয়ে উঠেছে। গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রশাসনের যে লক্ষ্য ছিল ইরানকে সামরিক শক্তিতে পর্যদস্ত করে আঞ্চলিক ক্ষমতা থেকে পুরোপুরি সরিয়ে দেয়া, আজ জুন মাসের শেষে এসে সেই পরিকল্পনায় যেন এক উল্টো চিত্র তৈরি করেছে। ইরান কেবল তার সামরিক সক্ষমতাকে টিকিয়ে রাখেনি, বরং যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এক নতুন ও শক্তিশালী অধ্যায়ের সূচনা করেছে। ওয়াশিংটনের দীর্ঘদিনের কৌশলগত ব্যর্থতার ইতিহাসে এটি নতুন কোনো ঘটনা নয়। 90-এর দশকে ইরাক যুদ্ধের সময় বা তারও আগের বিভিন্ন পর্বে যুক্তরাষ্ট্র ঠিক যে ভুলগুলো করেছিল, বর্তমান প্রেক্ষাপটে যেন তার এক পুনরাবৃত্তি ঘটছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্কগুলোর তাত্ত্বিক গবেষণার উপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ের বাস্তবতায় বারবার মুখ থুবড়ে পড়েছে। এটি স্পষ্ট যে কোনো রাষ্ট্রের নিজস্ব ভৌগোলিক ও রাজনৈতিক অস্তিত্বকে কেবল আকাশপথে বোমা বর্ষণ করে বদলে দেওয়া সম্ভব নয়। তেহরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বেও এসেছে এক বৈপ্লবিক পরিবর্তন। যারা মনে করেছিলেন ইরানের মাওলানাদের ক্ষমতা থেকে হটিয়ে দেয়া সময়ের ব্যাপার মাত্র, তারা এখন দেখছেন এক ভিন্ন দৃশ্যপট। নতুন প্রজন্মের সামরিক নেতৃত্ব, বিশেষ করে রেভলিউশনারি গার্ডের নীতি নির্ধারকরা এখন আগের চেয়ে অনেক বেশি ঠান্ডা মাথার কৌশলবিদ। যুদ্ধের কঠিন অভিজ্ঞতা তাদের আগের রক্ষণশীল খোলস থেকে বের করে এনে এক বাস্তববাদী ও কৌশলী অবস্থানে নিয়ে গেছে। ফলাফলকে যদি নিছক সামরিক জয় পরাজয়ের পাল্লায় মাপা হয় তবে ভুল করা হবে। ইরান হয়তো সরাসরি মার্কিন নৌবাহিনীকে পরাজিত করেনি, কিন্তু তারা তাদের মূল লক্ষ্য অর্জনে সফল হয়েছে। তারা নিজেদের শাসন ব্যবস্থাকে সুসংহত রাখতে পেরেছে, মিসাইল প্রযুক্তির দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করেছে এবং আঞ্চলিক প্রভাবের ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি মর্যাদা অর্জন করেছে। পারস্য উপসাগরের ওপর তাদের যে আধিপত্য এখন তৈরি হয়েছে, তা কোনো বিদেশি নৌবাহিনীর উপস্থিতিতে ঠেকানো কার্যত অসম্ভব। বিশ্ব অর্থনীতিতে ইরানের এই প্রভাব আরো স্পষ্ট হয়ে উঠেছে হরমুজ প্রণালী ঘিরে। বর্তমানে হরমুজ প্রণালীর উপর তেহরানের যে নিয়ন্ত্রণ, তা বৈশ্বিক বাণিজ্যের গতিপথকে এক নতুন সমীকরণে বেঁধে ফেলেছে। মার্কিন প্রশাসন ফেব্রুয়ারিতে যে পূর্ণ বিজয়ের দাবি করেছিল, মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই দাবি বাস্তবে রূপ পায়নি।
উল্টো যুদ্ধের পরোক্ষ প্রভাব আর কৌশলগত ব্যর্থতা মার্কিন নেতৃত্বের ভাবমূর্তিকে উপসাগরীয় দেশগুলোর কাছে বড় ধরনের সংকটের মুখে ঠেলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব সহ অন্যরা এখন বেশ সতর্ক। তারা বুঝতে পারছে যে ইরানকে সাময়িকভাবে দুর্বল ভাবাটা ছিল বড় ধরনের ভুল। কোনো দেশই প্রতিবেশী শক্তিশালী রাষ্ট্রকে এড়িয়ে গিয়ে দীর্ঘমেয়াদী আঞ্চলিক নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না। আমেরিকান যুদ্ধ বিমানগুলো হয়তো একসময় ফিরে যাবে, কিন্তু তেহরান তার ভৌগোলিক অবস্থানে অটল থাকবে। আর এই চিরন্তন সত্যটি আঞ্চলিক রাজনীতির নতুন মেরুকরণকে অনিবার্য করে তুলেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সামরিক প্রস্তুতি নিয়ে হয়তো সঠিক তথ্যই দিয়েছিল, কিন্তু নীতি নির্ধারকদের রাজনৈতিক বিচারের ত্রুটি ছিল স্পষ্ট। তারা ভেবেছিল ইরানের ধৈর্য আর সংযম তাদের দুর্বলতার লক্ষণ। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী নিয়ে ইরানের সঙ্গে নতুন করে চরম উত্তেজনায় জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন এই গুরুত্বপূর্ণ জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে সুইজারল্যান্ডে আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধি দল এবং মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক মিত্রদের প্রতিও কঠোর সামরিক হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া প্রায় 20 মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজনে আমরা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেব। ইরান যদি কোনো চুক্তিতে না আসে তাহলে আমরা সেখান থেকে টোল আদায় করব। এর আগে শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির সামরিক নেতৃত্বের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, লেবাননে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের কর্মকাণ্ড এবং যুদ্ধ অবসানের প্রাথমিক সমঝোতার প্রথম ধাপ বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। এর প্রতিবাদে তেহরান হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে বলে হুমকি দেয়। ইরানের এই হুমকির 24 ঘন্টার মাথায় ট্রাম্পের পক্ষ থেকে এমন নজিরবিহীন প্রতিক্রিয়া এলো। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দেন, পরিস্থিতি আরও জটিল হলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক অভিযান চালাতে পারে। সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া ইরানি কর্মকর্তাদের সরাসরি হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, আপনারা যদি হরমুজ প্রণালী বন্ধ করেন তাহলে আপনাদের আর কোনো দেশই থাকবে না। আমি ইরানি কর্মকর্তাদের পরিষ্কার বলে দিয়েছি, তোমরা নিজেদের দেশেও অক্ষত ফিরে যেতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট পুনরায় উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে ভূমিকা পালন করতে পারে। একই সঙ্গে এই পথ দিয়ে পরিবাহিত বৈশ্বিক তেলের 20% ওপর নিয়ন্ত্রণ বা বিশেষ সুবিধা পাওয়ার বিষয়টি মার্কিন প্রশাসন বিবেচনায় রাখছে বলেও জানান তিনি। সাক্ষাৎকারের পাশাপাশি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কার্যক্রম অবিলম্বে বন্ধের আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি লেখেন, ইরানকে অবিলম্বে তাদের অর্থায়নকৃত প্রক্সিদের মাধ্যমে লেবাননে অস্থিরতা সৃষ্টি করা বন্ধ করতে হবে। তারা যদি তা না করে তাহলে গত সপ্তাহের তুলনায় আরও ভয়াবহ ও কঠোরভাবে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/5, 20% এই হরমুজ প্রণালী হয়ে পরিবাহিত হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি নতুন মোড়ে প্রবেশ করছে? মস্কোতে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলার পর ইউরোপকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের এই কড়া বার্তা কি শুধুই রাজনৈতিক চাপ, নাকি ইউক্রেনের গণ্ডি পেরিয়ে ইউরোপের সঙ্গেও সংঘাতের ইঙ্গিত? যুদ্ধের নতুন সমীকরণ, রাশিয়ার হুমকি এবং ইউরোপের ভূতে পুরো ইউরোপ অঞ্চল যেন পুনরায় উত্তাল হয়ে উঠল। রাশিয়ার হৃদয় মস্কোতে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলার পর ইউক্রেন সহ পুরো ইউরোপের উদ্দেশ্যে হুঙ্কার তুলল রাশিয়া। এবার কি ইউরোপের বিরুদ্ধে অ্যাকশনে যাবে ক্রেমলিন? ইউক্রেনের সীমানা ছাড়িয়ে এবার ইউরোপের বিরুদ্ধেও কি যুদ্ধে জড়াবে মস্কো? সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কো জুড়ে 200 ড্রোন ছুড়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। যুদ্ধ শুরুর পর রাশিয়ার রাজধানীতে এটি ছিল ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা। ইউক্রেনের এই হামলায় মস্কোর বিভিন্ন তেল শোধনাগার, শিল্প স্থাপনা এবং আবাসিক এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ যেখানে প্রায় শেষ হবার পথে, সেখানে দীর্ঘ 4 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ ক্রমশই আরো ভয়ঙ্কর রূপ নিচ্ছে। রাশিয়া এবং ইউক্রেন দুদেশই একে অপরকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালাচ্ছে। ফলে যুদ্ধটি আরো বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এর মাঝে ইউরোপকে উদ্দেশ্য করে রাশিয়ার হুঙ্কার পরিস্থিতি আরো জটিল করে তুলছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এক বার্তায় বলেছেন, ইউরোপের আসল উদ্দেশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শাসনকে রক্ষা করা, রাশিয়ার সাথে আলোচনা করা নয়। রুশ সংবাদ মাধ্যম তাসের এক প্রতিবেদনে জানানো হয় এ খবর। সের্গেই
ল্যাভরভ জোর দিয়ে বলেছেন যে ইউরোপ আগে থেকে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করে আসছে। তাদের উদ্দেশ্য জেলেনস্কির শাসনকে শক্তিশালী করা এবং রাশিয়ার বিরুদ্ধে চলমান সংঘাতে ইউক্রেনকে একটি উৎক্ষেপণ মঞ্চ হিসেবে টিকিয়ে রাখা। রাশিয়ার সাথে আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করা ইউরোপের উদ্দেশ্য কোনো কালেই ছিল না।